হ্যালো বন্ধুরা, আমি রুনা এসেছি গল্পকথায় নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আজকের গল্প বাতাসি। একদিন আমি এক আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। সময়টা ঠিক জানুয়ারির শেষের দিকের। মেমারি আর রসুলপুরের মাঝে আমার আত্মীয়ের বাড়ি, সেজন্য বাসেও যাতায়াত করা যায়। সেদিন আত্মীয়ের বাড়িতে এক রুগীকে দেখতে গিয়েছিলাম। সেখানে কথাবার্তা বলতে বলতে বেশ সন্ধে হয়ে যায়। হঠাৎ আমার খেয়াল হয় সন্ধে বেশ হয়েছে। ঘড়ির দিকে তাকাতেই দেখি সন্ধে প্রায় 7টা বাজে। তাড়াতাড়ি করে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ওই গ্রামেই একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি বাসের জন্য। একজন বলেন যে এখন আর বাস নেই বর্ধমান যাবার, আপনি টোটো করে রসুলপুর চলে যান, ওখান থেকে ট্রেন পেয়ে যাবেন। তাই আমি টোটো ধরি এবং রসুলপুরের উদ্দেশ্যে যেতে থাকি। হঠাৎ নিমো পার হয়ে টোটো খারাপ হয়ে যায়। ওই টোটোতে দুজন যাত্রী ছিলেন, একজন পুরুষ ও একজন মহিলা। আমাকে নিয়ে 3জন যাত্রী ছিলাম আমরা, তাই ভয় হয়নি। কিছুক্ষণ টোটো ড্রাইভার গাড়িটার এদিক ওদিক ঠুকঠাক করে বলে ওঠেন, উঠে পড়ুন, ঠিক হয়ে গেছে। আমরা আবার উঠে পড়ি। টোটো চলতে থাকে। আমরা 3জন যাত্রী রসুলপুরে নেমে যাই। আমি স্টেশনের দিকে যেতে যেতে দেখি অন্য দুজন আমার বিপরীত দিকে চলে গেলেন। আমার যাওয়ার ঠিক 1 মিনিট আগে 7টা 18-তে ট্রেন স্টেশন ছেড়ে বর্ধমানের দিকে চলে গেল। মনটা ভীষণ খারাপ হয়ে যায়। স্টেশনে টিকিট কেটে বসে থাকি আর ভাবি অনেকটা রাত হয়ে যাবে বাড়ি যেতে। স্টেশন প্রায় ফাঁকা, লোকজন একদম নাই বললেই চলে। মনে ভয় হলো খুব। ভাবলাম কি করে বাড়ি যাব, একটু আগে বেরোলেই হতো। এইসব ভাবছি, হঠাৎ একজন মহিলা একটি বাচ্চাকে কোলে নিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, কখন ট্রেন আছে? আমি তাকে বললাম 8টা 20 মিনিটে একটা ট্রেন আছে। সে বলল যাক, বাঁচা গেল। আমিও তাকে দেখে একটু সাহস পেলাম এবং সে আমার থেকে 1 হাত দূরে স্টেশনেই বসলো। বাচ্চাটা মায়ের কোলে ঘুমাচ্ছে। কথা প্রসঙ্গে সে বলল সে বর্ধমান হসপিটালে যাবে এবং সেখানে তার স্বামী ভর্তি আছে। আজ রাত্রে তাকে হসপিটালেই থাকতে হবে। তার স্বামীর অবস্থা খুব একটা ভালো নেই। আমার বাড়ির কথা, আমার কথা সব সে জিজ্ঞাসা করলো। এত রাত্রে আমি কেন একা যাচ্ছি সব সে আমার থেকে জানলো। সে আরও জিজ্ঞাসা করলো বর্ধমান স্টেশন থেকে আমি কিভাবে বাড়ি যাব। আমি বললাম আমাকে বাড়ি থেকে নিতে আসবে স্টেশনে। গল্প করতে করতে সময় অনেকটা পার হয়ে গেল এবং ট্রেন আসার সময়ও হয়ে গেল। আমরা 8টা 20 ট্রেনে উঠে পড়লাম এবং ওই কামরায় আরও 3জন ছিল। শীতকালের রাত, তাই লোকজন খুবই কম। দুজন শক্তিগড় স্টেশনে নেমে গেল। আমরা বর্ধমান স্টেশনে নামলাম। ওই ভদ্রমহিলা বাচ্চা কোলে নামলেন। আমাকে বললেন, তুমি চলো, আমি আস্তে আস্তে যাচ্ছি। আমিও খুব তাড়াহুড়োর মধ্যে তাকে বললাম, আসছি, আবার দেখা হবে বলেই তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। উঠেই আমি দেখি ওই ভদ্রমহিলা বাচ্চা কোলে সিঁড়ির পাশে দাঁড়িয়ে। বললেন, আমি তাড়াতাড়ি উঠে এলাম। আমার কেমন বিস্ময় লাগলো, কিন্তু এত তাড়াতাড়ি কি করে উঠলেন উনি? কিছু না ভেবে আমি বললাম, চলুন একসঙ্গে তো বাইরে পর্যন্ত যাই বলেই আমি তার সঙ্গে হাঁটতে লাগলাম। বর্ধমান স্টেশনের টিকিট কাউন্টারের মেন সিঁড়ির অর্ধেকটা সিঁড়ি নেমে আমার যেন মনে হয় তিনি যেন অনেকটা পিছিয়ে গেছেন। আমি ঘুরে তাকাতেই দেখি ওই ভদ্রমহিলা সিঁড়ি যেখানে নামছে সেইখানেই দাঁড়িয়ে আছেন। মুখের মাস্কটা নামিয়ে আমার দিকে তাকিয়ে একটা ভালোবাসা ও শাসনের সুরে বলে উঠলেন, ভাগ্যিস আমি ছিলাম, এত রাত্রে কেউ একা বার হয়? আর কোনো দিন এইভাবে বেরোবি না। তারপর সে পিছন ফিরে হন হন করে চলে গেল। আমার হঠাৎ মনে পড়ে গেল 35 বছর আগে একজন মেয়ের সেই মুখ, যাকে আমি বাতাসিদি বলে ডাকতাম। আমাদের পাশের বাড়ির সেই বুড়িদি, যার ভালো নাম ছিল বাতাসি। খুব রোগা বলে তার বাবা নাম রেখেছিল বাতাসি। বাতাসিদি আমাদের থেকে প্রায় 8 কিংবা 9 বছরের বড়। বাতাসিদি আমাদের পাড়ার মধ্যে তখন একমাত্র মেয়ে, যে পাশের গ্রামে হাই স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হয়েছিল। আমরা তখন খুব ছোট। তখন প্রত্যন্ত গ্রামের মেয়েদের পড়াশোনা তেমনভাবে প্রচলন হয়নি। অন্য পাড়ার মেয়েদের সঙ্গে বাতাসিদি বিদ্যালয়ে যেত। পড়াশোনায় সে ভালোই ছিল। যখন সে 8ম শ্রেণীতে উঠল
তখন তার মায়ের অসুস্থতার কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে গেল। 9 ভাই বোনের মধ্যে বাতাসিদি ছিল 3 দাদার পরে, কিন্তু বোনেদের মধ্যে সে ছিল বড়। অত বড় সংসার, তার 2 বৌদির পক্ষে অত কাজ করে ওঠা সম্ভব হচ্ছিল না। তাই বাতাসিদির পড়া বন্ধ করে দেওয়া হলো। বাতাসিদি বাড়ির পাশে সরকারি টিউবওয়েল থেকে কলসি কলসি জল ভরে আনত। আজও সেই দৃশ্য আমি ভুলিনি। পুকুর ঘাটে এঁটো থালা বাসন ধুতে যেত বাতাসিদি। আমরা পাড়ার ছেলেমেয়েরা বিকালবেলায় তাদের বাড়ির কাছে আমতলায় খেলা করতাম। কখনো বল পুকুর ঘাটে পড়ে গেলে বাতাসিদি সেটা তুলে আমাদেরকে পুকুর ঘাট থেকে উপরে দিয়ে যেত। আমিও আমার 3 বান্ধবী আমরা বাতাসিদির কাছে বিদ্যালয় থেকে বাড়ি এসে বিকাল 4টে থেকে আরবি পড়া শিখতাম। পড়া শেষ হলে বাতাসিদি তার পড়া গল্প আমাদেরকে শোনাতো। বাল্মীকি মুনির গল্প, ফুল্লরার কাহিনী, বেহুলা লক্ষিন্দরের গল্প, বিষাদ সিন্ধু, এরকম অনেক গল্প। গল্প বই পড়ার নেশা ছিল বাতাসিদির। আমাকে প্রায়ই বলতো, তুই ভালো করে পড়বি, কলেজ যাবি, আমি দেখব। আমার তো আর কলেজে পড়ার সৌভাগ্য হলো না বলেই বাতাসিদি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলত। আমার সেই 10 বছর বয়সে ওই দীর্ঘ নিঃশ্বাসের উপলব্ধি বোঝার মতো ক্ষমতা আমার ছিল না। একদিন বাতাসিদির বিয়ে ঠিক হলো বড়লোক বাড়িতে। ছেলের বিষয় আশয় ভালোই আছে, কিন্তু ছেলেটার মাথার সামান্য গণ্ডগোল আছে। তবে পরিবার ভালো, তাই বাতাসিদির বাবা ওইখানে বিয়ে ঠিক করলেন। বাতাসিদির 2 দাদার এই বিয়েতে মত ছিল না, কিন্তু বাবার বিরুদ্ধে যাওয়ার মতো তাদের তখন অর্থনৈতিক ও মানসিক জোর ছিল না। কারণ মধ্যবিত্ত পরিবারে মেয়ের বিয়ে না দিতে পারা সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার ছিল তখন। বাতাসিদির বিয়ে হলো। সে তার স্বামীর ওই অবস্থাকে মেনে নিয়ে সংসার করছিল। কিন্তু হয় না, যখন মানুষ এক কঠিন অবস্থাকে মেনে নিয়ে বাঁচতে থাকে, তখন আর এক কঠিন অবস্থা তার জীবন রুদ্ধ করে দেয়। তাই হলো বাতাসিদির। বাতাসিদির সৎ শাশুড়ি তাকে অকথ্য অত্যাচার করত। ভালো করে খেতে পর্যন্ত দিত না। অত্যাচার সহ্য করতে না পেরে আমাদের শান্ত বাতাসিদি ঘুমের ওষুধ খেয়ে এই অশান্ত পৃথিবী থেকে কাউকে কিছু না বলে শান্তির ঘুমে চলে গেল। খুব কেঁদেছিলাম সেদিন, খুব কষ্ট পেয়েছিলাম। কালের নিয়মে আমরা বাতাসিদিকে প্রায় সকলে ভুলেই গিয়েছিলাম। আমিও কলেজ পাশ করি, বিয়ে হয়, এখন চাকরিও করি, কিন্তু বাতাসিদি আমার কলেজ যাওয়ার দেখতে পাইনি। কিন্তু এতদিন পরে হঠাৎ বাতাসিদিকে স্টেশনে দেখব আমি ভাবতেও পারিনি। বাড়ি এসে আমি সারা রাত ঘুমাতে পারিনি। তাহলে বাতাসিদির শেষ কথাগুলো আমাকে কি বলল আমি বারবার মনে করতে লাগলাম। আজও আমি ভুলতে পারিনি সেই কথাগুলো। আজও স্টেশনে গেলে ওই জায়গাগুলোই বাতাসিদিকে খুঁজি, কিন্তু আর কোনো দিন দেখতে পাইনি তাকে। তবে কি বাতাসিদি আমাকে অত রাত্রে বর্ধমান পৌঁছে দেওয়ার জন্য আমার সঙ্গ নিয়েছিল? তুমি যেখানেই থাকো বাতাসিদি, ভালো থেকো, শান্তিতে থেকো। আজকের এই গল্প এখানেই শেষ হলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার আসবো নতুন গল্প নিয়ে। গল্প কথায় রুনা।